রাশিয়া ইউক্রেন যুদ্ধে অংশ নিতে অবৈধভাবে লোক পাঠানোর অভিযোগ। লন্ডন ভিত্তিক বাংলাদেশি ড্রিম ট্রাভেলসকে নিষিদ্ধ করল যুক্তরাজ্য। রাজধানী নিরাপত্তায় বসছে আরও 11,000 সিসি ক্যামেরা, তার মধ্যে 700 থাকবে মোহাম্মদপুরে। লুটপাট অপচয় বন্ধ না করে বিদ্যুতের দাম বাড়ানোর পুরনো পথে যাচ্ছে সরকার। পাইকারি পর্যায়ে 21% দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে আলোচনার ঝড়ে পিডিবি। পশ্চিমবঙ্গের ভোটে বিজয়ী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা। মধ্যগ্রামে তাকে লক্ষ্য করে ছোড়া হয় 4 রাউন্ড গুলি। এবং যুদ্ধবন্ধের সমঝোতার পথে যুক্তরাষ্ট্র ইরান। তেহরান প্রস্তাব মেনে নিলে যুদ্ধ শেষ হবে জানালেন ডোনাল্ড ট্রাম্প। স্বাগত ডিবিসি সংবাদে। দেখছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। সাথে আছে আমি সুমাইয়া আফরিন শ্রাবন্তী। রাজধানীতে বেপরোয়া হচ্ছে সন্ত্রাসীরা, বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, খুনসহ নানা অপরাধ ছড়িয়ে পড়ছে আতঙ্ক। এমন পরিস্থিতিতে শহরকে নজরদারির আওতায় আনতে আরও 11,000 সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে ডিএমপি, যার মধ্যে মোহাম্মদপুরে বসবে 700। অপরাধ বিশ্লেষকরা বলছেন, শুধুমাত্র ক্যামেরা দিয়ে হবে না, সঠিক তদারকি না থাকলে মিলবে না সুফল। রাজধানী ঢাকা। ঘনবসতিপূর্ণ এই শহরে দিনরাত সমানতালে থাকে কর্মব্যস্ততা। জননিরাপত্তা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকেও থাকতে হয় সতর্ক অবস্থানে। তবে এর মধ্যেও মাঝে মাঝেই ঘটে নানা অপ্রীতিকর ঘটনা। কখনো প্রকাশ্য, কখনো বা আইন শৃঙ্খলা বাহিনীর কাছাকাছি থেকেই বেপরোয়া হয়ে ওঠে ছিচকে চোর থেকে শুরু করে শীর্ষ সন্ত্রাসীরা। সম্প্রতি রায়ের বাজারে কিশোর গ্যাং লিডার অ্যালেক্স ইমনকে প্রকাশ্য কুপিয়ে হত্যা করা হয়। এছাড়া পুরান ঢাকার একটি হাসপাতালের সামনে শীর্ষ সন্ত্রাসী মামুনকে হত্যা করে গুলি করে। আর এসব ঘটনার দৃশ্য ধরা পড়ে সিসি ক্যামেরায়। এমন বেশ কয়েকটি আলোচিত খুনের ঘটনায় রাজধানী নিরাপত্তা নিয়ে ওঠে নানা প্রশ্ন। জনমনে তৈরি হয় উদ্বেগ। পুলিশ তো সব জায়গায় পুলিশ, এই যে আমরা কাজ কাম করি, বিভিন্ন জায়গায় যাই, সব জায়গায় পুলিশ দেখি। পুলিশ দেখলে কি হবে, পুলিশের তো মানে না মানুষে। ছিনতাই, অপরাধ এগুলা থেকে বিরত থাকার জন্য, পোলাপান মানে এগুলা থেকে খুন খারাপি থেকে বিরত থাকার জন্য সব কিছুই মেনটেন করা পুলিশের অথবা যারা আছে কর্তৃপক্ষ তাদেরই দায়িত্ব। অনেক সময় ছিনতাই হয়, তো সিসি ক্যামেরা বসালে অনেক ভালো হয় আর কি। সিসি ক্যামেরার কারণেই অনেক ঘটনায় জড়িতদের সহজে শনাক্ত ও গ্রেপ্তার করতে সক্ষম হয় আইন শৃঙ্খলা বাহিনী। তবে যেখানে সিসি ক্যামেরা নেই, সেখানকার অনেক ঘটনাই থেকে যায় আড়ালে। অপরাধীদের শনাক্ত করতেও বেগ পেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকে। এমন পরিস্থিতিতে রাজধানীকে প্রযুক্তির মাধ্যমে নজরদারির আওতায় আনতে আরও 11,000 সিসি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত নিয়েছে ডিএমপি। এর মধ্যে মোহাম্মদপুরেই বসবে 700টি। ডিএমপি বলছে, চুরি, ছিনতাই, ডাকাতি সহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্তের পাশাপাশি কিছু ক্ষেত্রে আগে থেকেই তথ্য মিলবে এসব ক্যামেরার মাধ্যমে। পুরো ঢাকাকে আরও বেশি আমাদের সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার জন্য আমরা অপরাধপ্রবণ এলাকাগুলিকে টার্গেট করে 10,000-এর উপরে প্রায় 11,000 নতুন করে ক্যামেরা স্থাপনের পরিকল্পনা আমাদের হাতে রয়েছে। বিশেষ করে আপনারা জানেন ইদানিং মোহাম্মদপুর এলাকাটা বেশি অপরাধ সংঘটিত হচ্ছে। টার্গেট আছে যে সেখানে আমরা বেশি ক্যামেরা স্থাপন করব। মানুষের কাছে অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, জননিরাপত্তা নিশ্চিতে সিসি ক্যামেরা স্থাপনের পাশাপাশি এর যথাযথ তদারকি করাও জরুরি। পূর্বে যে সিসি ক্যামেরা কেন্দ্রিক যে অভিযোগগুলো আছে, যে ঘাটতিগুলো আছে, সেগুলোকে মাথায় রেখে এবারে যে সিসি ক্যামেরা স্থাপন করা হবে মোহাম্মদপুর সহ সারা ঢাকাতে, সেটা যথাযথভাবে পরিচালনা করতে পারলে সেটা অপরাধীদের অপরাধমূলক দৌরাত্ম্যকে নিয়ন্ত্রণ করা যাবে। যারা অপরাধ মনস্ক ব্যক্তি তারা সতর্ক থাকবে। নতুন সিসি ক্যামেরাগুলোকে মনিটরিং করবে ঢাকা মহানগর পুলিশ। বর্তমানে রাজধানীতে 2,000-এর বেশি সিসি ক্যামেরার তদারকি করছে বাহিনীটি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। অবৈধভাবে বিদেশি নাগরিকদের পাচার এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তার অভিযোগে বিভিন্ন দেশের 35 ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাজ্য। মঙ্গলবার প্রকাশিত পদক্ষেপে একটি বাংলাদেশি ট্রাভেল কোম্পানিও রয়েছে।
যুক্তরাজ্য ভিত্তিক বাংলাদেশি প্রতিষ্ঠান ড্রিম হোম ট্রাভেলস অ্যান্ড ট্যুরসও আছে এই তালিকায়। এই প্রথম যুক্তরাজ্যের পক্ষ থেকে কোনো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানের উপর এ ধরনের নিষেধাজ্ঞা দেওয়া হলো। প্রতিষ্ঠানটি প্রতারণার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দিচ্ছে বলে বিবৃতিতে জানানো হয়। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, যুদ্ধের জনবল ও সামরিক সক্ষমতা ধরে রাখতে বিভিন্ন দেশের অভিবাসীদের প্রতারণার মাধ্যমে নিয়োগ দিচ্ছে রাশিয়া। আবার কেউ কেউ কাজ করছে অস্ত্র ও ড্রোন কারখানায়। এই নেটওয়ার্ক ভাঙতেই নতুন নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে বলে জানায় যুক্তরাজ্য। নিষেধাজ্ঞার আওতায় এসেছে থাইল্যান্ড, চীন সহ বিভিন্ন দেশের ব্যক্তি ও প্রতিষ্ঠান। জ্বালানি তেল আর এলপিজির দামের আগুনে আগে থেকেই পুড়ছে সাধারণ মানুষ। এবার সেই আগুনে ঘি ঢালতে প্রস্তুত বিদ্যুৎ খাত। জনগণের পকেট কাটতে ফের সেই পুরনো পথেই হাঁটছে সরকার। পাইকারি পর্যায়ে ১ লাফে ২১% দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে বড়সড় ধাক্কা দিচ্ছে পিডিপি। বিশেষজ্ঞরা বলছেন, ১০% মূল্যস্ফীতির বাজারে এই সিদ্ধান্ত হবে মরার উপর খাঁড়ার ঘা। লুটপাট, চুরি আর ক্যাপাসিটি চার্জের বোঝা জনগণের উপর না চাপিয়ে অপচয় বন্ধের পরামর্শ তাদের। জ্বালানি তেলের দাম বৃদ্ধির রেশ কাটতে না কাটতেই এবার বিদ্যুতের দাম বাড়ানোর তোড়জোড় শুরু করেছে সরকার। পাইকারি পর্যায়ে ২১% বাড়ানোর প্রস্তাব দিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পিডিবি। পিছিয়ে নেই পাওয়ার গ্রিড বাংলাদেশও। তারা সঞ্চালন চার্জ প্রতি ইউনিটে ১৬ পয়সা বাড়ানোর দাবি জানিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের ভুল নীতি আর অদূরদর্শী পরিকল্পনার খেসারত দিচ্ছে সাধারণ গ্রাহক। লুণ্ঠনমূলক ব্যয় বৃদ্ধি করে যে স্ফীত মুনাফা অর্জন করে বিনিয়োগকারী মুনাফা নিয়ে চলে গেছে এবং সেই মুনাফা বিদেশে পাচার হয়েছে, সেই মুনাফা বিভিন্ন পর্যায়ে জানা অজানা দৃশ্যমান দৃশ্য অদৃশ্যের ভাগ বন্টন হয়েছে এবং এটা একটা বলতে পারেন যে আইনি কাঠামো দিয়ে এই ধরনের একটি অলিগার গোষ্ঠী তৈরি করা হয়েছে। এখন বিদ্যুতের দাম বাড়ানোর সঠিক সময় নয় বলছেন বিশেষজ্ঞরা, কারণ বর্তমানে দেশে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী, 10% আশপাশে ঘুরপাক খাচ্ছে। এই উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জের মধ্যেই বিদ্যুতের দাম বৃদ্ধি মূল্যস্ফীতি আরও উস্কে দেবে। জনজীবনে সর্বব্যাপী এর প্রভাব পড়বে। বাসাবাড়ির যে বিদ্যুতের খরচ বাড়বে সেটা বোধহয় সেটাও কষ্ট, কিন্তু সেটা বোধহয় সব কষ্টের মধ্যে সবচেয়ে ছোট কষ্ট। প্রভাবটা সর্বব্যাপী, সেই জন্য খুব সাবধানে আমার মনে হয় এটা চিন্তা করতে হবে এবং সময়টা খুব কৌশলগতভাবে সময়টা নির্ধারণ করতে হবে যে হাই ইনফ্লেশনের বিরুদ্ধে যখন যুদ্ধ, সেই সময়টা এটা করাটা ঠিক না। দাম না বাড়িয়ে এই খাতে সিস্টেম লস কমানো, চুরি বন্ধ এবং অপ্রয়োজনীয় ক্যাপাসিটি চার্জ কমানোর তাগিদ এই অর্থনীতিবিদের। বিদ্যুৎ খাতে ব্যাপক সেভিংসের সুযোগ আছে। সেভিংসটা আসতে পারে সিস্টেম লস কমানোর মাধ্যমে, সেভিংসটা আসতে পারে চুরি কমানোর মাধ্যমে বা দুর্নীতি কমানোর মাধ্যমে, সেভিংস আসতে পারে অনেক ইনএফিশিয়েন্ট সাবসিডি আছে বা ইনএফিশিয়েন্ট ক্যাপাসিটি আছে। অনেক জায়গায় এটাকে রেশনালাইজ করার সুযোগ আছে। খরচ কমানোর যত সুযোগ আছে সব পন্থা প্রয়োগ করে দাম বাড়ানোকে সবশেষ অস্ত্র হিসেবে ব্যবহারের পরামর্শ তার। দাম বাড়ানোটা একেবারে সর্বশেষ অস্ত্র হিসেবে বা পন্থা হিসেবে থাকা উচিত। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে নৌপথেও। বাসের পর এবার বাড়ল লঞ্চ ভাড়া। নৌপরিবহন মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কম দূরত্বে প্রতি কিলোমিটারে 18 পয়সা এবং বেশি দূরত্বে 14 পয়সা ভাড়া বাড়ানো হয়েছে। এতে 100 কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারের ভাড়া 2 টাকা 77 পয়সা থেকে বেড়ে 2 টাকা 95 পয়সা হয়েছে। আর 100 কিলোমিটারের বেশি দূরত্বে ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 38 পয়সা থেকে 2 টাকা 52 পয়সা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী নতুন এই ভাড়া এরই মধ্যে কার্যকর হয়েছে। শিগগিরই শুরু হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম। সফটওয়্যার প্রস্তুতের পর এবার জারি করা হয়েছে সংশোধিত বদলি নীতিমালাও, যাতে দেশে এই প্রথম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরাও সুযোগ পাচ্ছেন বদলির। নিজ জেলা থেকে 400 কিলো দূরে চাকরি হয়েছে আমার যশোর, সেখানে আমি বাচ্চাদেরকে নিয়ে খুব কষ্টে আছি। বাচ্চাদেরকে ঘর তালা রেখে আমাকে স্কুল করতে হয়। এই হাহাকার আর অসহায়ত্বের চিত্র দূর হচ্ছে সহসাই। 2016 সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় নিয়োগের পর থেকে জোরদার হওয়া বদলির দাবি অবশেষে চূড়ান্তভাবে বাস্তবায়ন হতে যাচ্ছে। বুধবার জারি করা হয়েছে এমপিওভুক্ত শিক্ষকদের সংশোধিত বদলি নীতিমালা। সে অনুযায়ী এমপিওভুক্ত শিক্ষকরা এখন থেকে নিজ জেলা কিংবা স্বামী স্ত্রীর নিজ বা কর্মস্থল জেলায় বদলি হতে পারবেন। সেক্ষেত্রে একটি পদে একাধিক আবেদন থাকলে নারী, দূরত্ব,
স্বামী স্ত্রীর জেলা বা কর্মস্থলের দূরত্ব এবং জ্যেষ্ঠতা এই হিসাবেই ঠিক করা হবে অগ্রাধিকার। অবশেষে অনেক ছড়াই উতরায় আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এমপিভুক্ত শিক্ষকদের জন্য 3টি বদলি পরিপত্র জারির পরে এটি বাস্তবায়নের মুখ দেখছে। স্বামী স্ত্রীর কর্মস্থল থেকে শুরু করে সব শর্ত আমাদের শিক্ষক বান্ধব। এরপরে এটি বাস্তবায়নের পরে যদি আর কোনো ত্রুটি থাকে বা কোনো কিছু প্রয়োজন হয় শিক্ষকদের, আশা করি সেটাও মাননীয় শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেটা বিবেচনায় নেবেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর বলছে, শিক্ষকদের ভোগান্তি থেকে মুক্তি দিতেই দ্রুত এই বদলি কার্যক্রম শুরু করছে সরকার। ইতিমধ্যে আমরা বেসরকারি শিক্ষকদের বদলি সংক্রান্ত একটি সফটওয়্যার নিয়ে কাজ করছিলাম, সেটি আমাদের চূড়ান্ত পর্যায়ে। আমরা আশা করছি এটি একটি যুগান্তকারী পদক্ষেপ হবে এই সরকারের জন্য। ডেটা কালেকশন করতে পারবো শিক্ষকদের এবং সেই অনুযায়ী তাদের যে নিয়মাবলী করা আছে, নীতিমালা করা আছে, সেই নীতিমালা অনুযায়ী অচিরেই বদলি শুরু করতে পারবো। বদলি প্রক্রিয়া বাস্তবায়নের সফটওয়্যার প্রস্তুত আগে থেকেই। এবার নীতিমালা জারির ফলে বদলি কার্যক্রম শুরু করতে আর কোনো বাধা নেই সরকারের। ফলে দেশের ইতিহাসে এই প্রথম শুরু হতে যাচ্ছে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী বিকেল ৩টায় হকারদের ফুটপাতে বসার কথা, কিন্তু ঘড়ির কাঁটা নয়, বরং হকারদের নিজস্ব অফিস টাইম অনুযায়ী চলছে বন্দরনগরীর সিংহভাগ ফুটপাত। মেয়রের কড়া হুঁশিয়ারি আর উচ্ছেদ অভিযান সবই যেন থমকে আছে এক অদৃশ্য সিন্ডিকেটের ইশারায়। হকার ঠেকাতে নগর সরকার ব্যবস্থা চালু করে সিটি কর্পোরেশনের ক্ষমতা বাড়ানোর তাগিদ নগর পরিকল্পনাবিদদের। মাসখানেক আগে নগরীর নিউ মার্কেট এলাকায় হকার উচ্ছেদে গিয়ে এভাবেই হকার বসার নতুন সময় বেঁধে দেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। কিন্তু নগরীর চিত্র বলছে ভিন্ন কথা। মেয়রের আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সকাল 10টা বাজতেই ফুটপাতে পসরা সাজিয়ে বসে যান হকাররা। নিউ মার্কেট, স্টেশন রোড, আন্দরকিল্লা কিংবা জিসি মোড়, সব এলাকার চিত্র একই। হকারদের এই অব্যবস্থাপনার কারণে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারীদের। বাচ্চা নিয়ে আসতে হয়তো স্কুলে ঢুকতে সমস্যা হয়, ওরা বসেই যায়, এটা নিয়ে আমাদের সমস্যা হয়। উপর থেকে যতক্ষণ বলো ততক্ষণে ঠিক থাকে, এরপর আবার উঠে যায়, আবার বসে যায়, এরকম। তাতে প্রশ্ন তৈরি হয়, হকারদের নিয়ন্ত্রণ কার হাতে? অনুসন্ধানে উঠে আসে নেপথ্যের কারিগরদের তথ্য। নগরীর হকারদের নিয়ন্ত্রণ বেশ কয়েকটি প্রভাবশালী সিন্ডিকেটের হাতে। তাদের নিয়মিত চাঁদা দিয়ে ফুটপাতে বসাতে হয় দোকান, বিনিময়ে অভয় পান ইচ্ছে মতো সময়ে দোকান পরিচালনার। ফলে মেয়রের নির্দেশনার চেয়ে এই সংগঠনের অঘোষিত নিয়মই হকারদের কাছে বেশি কার্যকর। আমাদের ইনকামের খরচের সাথে ইনকাম মিটাবো না। বিকেলবেলা খুললে অনেকটা কারণ থাকে না, 4টার সময় দোকানটা বন্ধ করে দিতে হয়, ওই কারণে আমাদের সকাল থেকে দোকানটা খুলতে হইতেছে। এখন বেচাকিনি নাই দেখ কেন, সকালে খুলে আর সামনে একটা ঈদ আসতেছে, কোরবান আসতেছে, এই হিসেবে কেন তাড়াতাড়ি খুলছি। নগর পরিকল্পনাবিদরা বলছেন, হকার ঠেকাতে প্রয়োজন নগর সরকার ব্যবস্থা এবং সিটি কর্পোরেশন ও আইন প্রয়োগকারী সংস্থার সমন্বয়। উৎখাত হয়ে গেলে তাদের জীবন ধারণ, যেহেতু তাদেরকে আপনি বসতে দিয়েছে দিনের পর দিন, তারা এটার উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, হঠাৎ উৎখাত করলে তাদের পরিবার পরিজন নিয়ে কষ্ট করবে। সেজন্য একটা ম্যানেজ করে করার জন্য সিটি কর্পোরেশন উদ্যোগগুলি নিচ্ছে। এদিকে নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার বার্তা সিটি মেয়রের। ফুটপাত দখল না করার জন্য এটা জনগণের এটা অধিকার, জনগণ হাঁটার। আমরা প্রথমে তাদেরকে বুঝাবো, এরপরে না বুঝলে হয়তোবা পানিশমেন্টও না হলে পরে হয়তোবা তাদেরকে কারাগারেও যেতে হতে পারে। নির্দেশনা আর বাস্তবতার এই রশি টানাটানিতে ভোগান্তি শুধু সাধারণ মানুষের। অন্যদিকে অব্যাহত চাঁদাবাজিতে পকেট ভারী হচ্ছে কিছু সংগঠনের। বন্দরনগরীকে প্রকৃত অর্থেই বাসযোগ্য করতে হলে ফুটপাত দখলমুক্ত করার এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জেতে, প্রশাসন নাকি দখলদার সিন্ডিকেট, সেটি এখন দেখার বিষয়। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির জীবনে সবখানে তার ছায়া। যাপিত জীবনের সাহিত্য আর সঙ্গীতে নিজেকে যেমন নিয়ে গেছেন অনন্য উচ্চতায়, পেয়েছেন নোবেল পুরস্কার। এখনও বাঙালির মননকে জাগ্রত রেখেছে তার গান আর কবিতা। কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী ঘিরে কুষ্টিয়া শিলাইদহ কুঠি বাড়িতে আয়োজন করা হচ্ছে 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঙালির জীবনে মননে আর সৃজনশীলতায় অনন্য হয়ে আছে ২৫শে বৈশাখ। বাংলা সাহিত্যের অনন্য প্রতিভা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন। বাঙালির সৃজনে সংস্কৃতিতে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছেন বিশ্বকবি। তার লেখনীতে ঋদ্ধ হয়েছে
বাংলা সাহিত্যের সবকটি ধারা। রবীন্দ্রনাথ একাধারে কবি, কথাশিল্পী, প্রাবন্ধিক, নাট্যকার, সঙ্গীত রচয়িতা, সুরস্রষ্টা ও চিত্রশিল্পী। সৃষ্টিশীলতার সমান্তরালে তিনি ধর্ম, দর্শন, রাজনীতি ও সমাজ ভাবনা একইভাবে চালিয়ে গেছেন। বিশ্বকবির জীবনের অনেকটা সময় কেটেছে পদ্মাপাড় ঘেঁষা শিলাইদহের কুঠি বাড়িতে। এখানে বসে তিনি লিখেছেন অনেক গান ও কবিতা, এমনকি গীতাঞ্জলির বড় একটি অংশ এখানে বসেই রচনা করেছেন কবি। কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী ঘিরে নতুন করে সাজানো হয়েছে ঠাকুরবাড়ির আঙিনা, কবির স্মৃতিচিহ্ন ও রবীন্দ্র মঞ্চ। ছড়িয়ে পড়েছে উৎসবের রং। ১৬ বিহারা পালকি, ৮ বিহারা পালকি, ৪ বিহারা হাত পালকি, খাজনাদাই করা চেয়ার টেবিল, ইঞ্জিন চালিত স্পিডবোট, চপলা, খাট, ওনার ব্যবহৃত আরো অনেক কিছুই এই মিউজিয়ামের ভিতরে সংরক্ষণ করা আছে। এরই মধ্যে ঠাকুরবাড়িতে আসতে শুরু করেছেন কবির ভক্ত অনুরাগীরা। রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের গ্রামে এসেছেন। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে থেকে অনেক গর্ববোধ করি। তার বিখ্যাত একটা কবিতা সোনাতরী তিনি এখানে থাকা অবস্থাতেই লিখেছেন। ঠাকুরের এইখানে আসলে মনে হয় মনের অনুসারে জেগে ওঠে, মনের ভিতরে কেমন যেন করে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির স্মৃতি বিজড়িত রবীন্দ্র কুঠিবাড়িতে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানটি সাজানো হয়েছে কবির গান, কবিতা ও নৃত্যের মাধ্যমে। এদিকে কবির জন্মোৎসবকে নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত পরিমাণ পুলিশ ফোর্স নিয়োগ থাকবে এবং পালাক্রমে ২৪ ঘন্টায় আমরা ডিউটি করব, এখানে ডিউটিরত আমাদের অফিসার ফোর্স মোতায়েন থাকবে। উৎসবের ৩ দিনই মুক্ত থাকবে কুঠিবাড়ি। মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে তুলে ধরা হবে কবির কর্মময় জীবন। টিভিসি নিউজ ডেস্ক। ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজয়ী দল বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারীকে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার রাতে রাজ্যের উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে চন্দ্রনাথ রথের গাড়ি লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি চালানো হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়, আর গুলিবিদ্ধ আরও এক বিজেপি কর্মীকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কলকাতা থেকে মধ্যমগ্রামের যশোর রোড সংলগ্ন দুহারিয়া এলাকায় গাড়িতে করে ফিরছিলেন চন্দ্রনাথ রথ। বাইকে করে এসে তার গাড়ি ঘিরে ধরে এলোপাথারি গুলি চালায় দুর্বৃত্তরা। সামনের কাজ ভেদ করে অন্তত ৩টি গুলি সরাসরি চন্দ্রনাথের বুকে লাগে। ঘটনাস্থলে ছুটে গেছেন রাজ্য বিজেপির বেশ কয়েকজন নেতা। পুলিশের পাশাপাশি ওই এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। এটা রথিন ঘোষ বা কোন ঘোষের ব্যাটার না, অভিষেক ব্যানার্জি এই ঘটনাটা করিয়েছে। নিশ্চিতভাবে প্রফেশনাল শুটারকে দিয়ে এটা খুন করানো হয়েছে। এ নিয়ে আরো জানাতে কলকাতা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস। বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দিনে এমন এক ঘটনা ঘটেছে বিশ্বনাথ, এই বিষয়ে আপনার কাছে কি তথ্য রয়েছে বিস্তারিত জানতে চাই। দেখুন, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই রকমের ঘটনা কিন্তু অতীতে কখনো ঘটেনি। যে একেবারে বিধানসভার পরে বা আগে পশ্চিমবঙ্গবাসী বেশ কিছু বিক্ষিপ্ত অশান্তির কথা, যে ভোট পরবর্তী হিংসা বা ভোটের হিংসা, এই রকমের ঘটনা কিন্তু সাক্ষী ছিল। তা বলে একেবারে ভোট মিটে যাবার ৪৮ ঘন্টার মধ্যে প্রকাশ্যে নির্দিষ্টভাবে কোনো ব্যক্তিকে গুলি করা এবং তার পেছনের যে রাজনৈতিক কারণ আছে তা এতক্ষণে সকলেই পরিষ্কার হয়ে গিয়েছে। এবং এই ঘটনার কারণেই কিন্তু সকলেই এর নিন্দা করছেন। বিজেপির তরফ থেকে যেটা জানানো হচ্ছে, এই ঘটনার পেছনে সরাসরি ভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই কিন্তু যুক্ত রয়েছে এবং তারা চাইছেন রাজ্য পুলিশ যথাযথ তদন্ত করুক এবং নির্দিষ্টভাবে যে দোষীরা আছে তাদেরকে দ্রুত সম্ভব গ্রেফতার করে উপযুক্ত আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তি দেওয়া হোক। গতকাল রাতেই ঘটনাস্থলে এসে পৌঁছেছিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি বিধায়ক ও কর্মীরা। পুলিশি প্রশাসনের ওপর তদন্তের ওপর তারা নির্ভর করছেন। এই মুহূর্তে তারা কোনো কথা না বলতে চাইলেও
তারা যেটা জানাচ্ছেন এই খুনের পেছনে সরাসরিভাবে তৃণমূল আশ্রিত বা তৃণমূল কংগ্রেসই যুক্ত রয়েছেন এবং সরাসরিভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ভাতিজা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তারা কিন্তু উল্লেখ করছেন। পুলিশি তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। গোটা এলাকার যে সিসিটিভি ফুটেজ রয়েছে তা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে এবং নির্দিষ্টভাবে সেই সময়কার যে ফুটেজ রয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। মূলত এখনো পর্যন্ত যে তথ্যটা পাওয়া যাচ্ছে, 3 জন দুষ্কৃতী আসে একেবারে গাড়ি থামিয়ে। তারা আগের থেকেই শুভেন্দু অধিকারীর যে আত্মসহায়ক তাকে অনুসরণ করছিলেন এবং মধ্যমগ্রামের এই জায়গায় এসে কিন্তু গাড়ি থামিয়ে এলোপাতাড়ি গুলি চালা হয়। 4 রাউন্ড গুলির মধ্যে 3 রাউন্ড গুলি সরাসরি লাগে শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের গায়ে এবং সেই মুহূর্তেই তিনি কিন্তু গাড়িতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন এবং আরেকটি গুলি লাগে গাড়ির অন্য যে পাশে বসেছিলেন চালক তার গায়ে। দুজনকেই হাসপাতালে নিয়ে গেলে স্থানীয় একটি বেসরকারি হাসপাতাল, সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এরপরেই কিন্তু চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে গোটা এলাকা পুলিশি নজরদারি শুরু হয়েছে। সিআরপিএফ, র্যাব এবং সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অশান্তি খবর না পাওয়া যায়। আপাতত যে তথ্যটা পাওয়া যাচ্ছে যে ওই 3 জন কারা ছিল তাদের চিহ্নিত করার কাজ চলছে এবং একই সঙ্গে এই গতকালের ঘটনায় একটি গাড়ির উল্লেখ বারংবার আসছিল। সেই গাড়ি ইতিমধ্যেই ট্রেস করা সম্ভব হয়েছে। তবে সেই গাড়ির যে নাম্বার, সেই নাম্বার দাঁড়িয়ে গাড়ির যে মালিক তার সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় যে তার বাড়িতে কিন্তু গাড়ি রয়েছে, অর্থাৎ নাম্বার, গাড়ির যে নাম্বার সেটিকে ব্যবহার করে অন্য একটি গাড়ি ব্যবহার করা হয়েছিল এবং সেই গাড়িতে কারা ছিল বা তারা মধ্যে কে কে ছিলেন সেই জায়গায় যেমন বিশ্বনাথ, আপনাকে ধন্যবাদ। যুদ্ধবন্ধের সমঝোতার অনেকটা কাছাকাছি ইরান যুক্তরাষ্ট্রের দেয়া এক পৃষ্ঠায় সমঝোতা স্মারক তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন ইরানের সাথে সমঝোতার সম্ভাবনা রয়েছে। সংবাদ সূত্রগুলো জানিয়েছে সমঝোতা স্মারক তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রাথমিক চুক্তি হলে পরবর্তী 30 দিনের মধ্যে পূর্ণাঙ্গ আলোচনা শুরু হবে। আলোচনায় হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক করা, ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা শিথিল করা এবং তেহরানের পারমাণবিক কর্মসূচির উপর কিছু সীমাবদ্ধতা আরোপের বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। তবে ইরানের পার্লামেন্টের প্রভাবশালী নিরাপত্তা কমিটির মুখপাত্র প্রস্তাবটিকে যুক্তরাষ্ট্রের ইচ্ছার তালিকা বলে মন্তব্য করেছেন। এদিকে ইরানের সাথে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়ে ট্রাম্প যা বলেন, চুক্তি না হলে সামরিক হামলা আবারও শুরু হবে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, যুদ্ধ অবসানের জন্য যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাব এখনও পর্যালোচনায় রয়েছে। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।